হচ্ছে পদ্মজা। ইলমা বেহরোজের পদ্মজা বইটি আজকে আমরা প্রথম পর্ব শুরু করা যাক। দরদর করে ঘামছে ফাহিমা, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম। কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ার টেনে ভার ছেড়ে দিল, চোখ বুঝল। ফাহিমার অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল। আসামির মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে পারে সে। বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারে না। অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগরে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি। অথচ আজ 5 দিন যাবৎ এক অল্প বয়সী মেয়েকে তার হেফাজতে রাখা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটিও করেনি। শারীরিক মানসিক কোনো নির্যাতনই বাকি রাখা হয়নি, তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরে লাগাতার পেটানো হচ্ছে, যার জীবন নেই, ব্যথা নেই, একটি জড় বস্তু মাত্র। এই পাথরের রক্ত ঝরে কিন্তু জবাব খোলে না। ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো। শেষবারের মতো বলছে, মুখ খোল। মেয়েটি তার থেকে 2 হাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু মেয়েটি থেকে কোনো জবাব এলো না। ফাহিমা হতাশ বোধ করছে। চারপাশ থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না? নীরবতা ভেঙে যায় কারো বুটের ঠক ঠক শব্দে। উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার। তাকে দেখা মাত্রই ফাতেমা উঠে দাঁড়ায়, স্যালুট করে। তুষার পেশাদারি কণ্ঠে সব প্রশ্ন করে, কি অবস্থা? ফাতিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে 4 দিনের বর্ণনা দেয়। তুষার বহুদর্শী চোখে মেয়েটির দেখলো, তারপরে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল, আপনি আসুন। রিমান্ডের আসামি কিভাবে নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য, কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছিল। ফাহিমা হাঁফ ছেড়ে বেরিয়ে যায়। তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সম্মুখে বরাবর বসে, ঠান্ডা গলায় বলে, আজই আমাদের প্রথম দেখা। সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল, কিছু বলল না, তাকালোও না। তুষার বলল, বাবা মাকে মনে পড়ে? মা বাবা শব্দ দুটো শুনে নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে চড়ে চোখ তুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশ গাঢ় কালো দাগ। এ নতুন নয়। মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থায় রেখে পুনরায় প্রশ্ন করলো, বাবা মাকে মনে পড়ে? মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ালো, মনে পড়ে। তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টিভঙ্গি নীলচে যন্ত্রণা। তুষার তার হাতের বাঁধন খুলে দেয়। নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে, নাম কি? মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তুষার, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে। তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেললো। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, ফাহিমা দ্রুত আসুন। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমন। হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছে, পদ্মজার বিয়ে আমি এখন দেব না, পদ্মজাকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুর আলমের মেয়ের বিয়ে হয়ে গেছে 24 বছর বয়সে। পদ্ম বিয়েও তখন হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করে মুরগির খোয়ারের দরজা খুলে দেয়। রশিদ এক দলা থুতু উঠানে ফেলে হেমলতাকে উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মার মা, এইবার যে পাত্র আনছে এককারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবুও বারবার কেন আসেন, বিরক্ত করেন। রশিদ উদ্দিন হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করলো, যুবতী মাইয়া ঘরে রাইখা ভালা না, কন কি হইয়া যা টের পাইবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদ উদ্দিনের উপস্থিতি যে তিনি নিতে পারছে না তা স্পষ্ট। তবু রশিদ নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করলো, কিন্তু সুবিধা করতে পারলো না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজিয়ে দিয়ে মোর্শেদের বাড়ি সেরিডারে চায়। সব পাত্র যদি এক মাইয়ার এই চায়, তাহলে আর কি করার? তাতেও তো টাকা পয়সা কামানো হবে। রশিদ গজগজ করতে করতে আওয়াজ, গ্যারামে কি আর সেরি নাই?
এই সেরিরে কেন সবার চোখে পড়তে হইব? কথা শেষ করতেই সে একদলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। বছরের এই সময়ে এইভাবেই রোদ বৃষ্টির খেলা চলে। বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে হয় না পূর্ণার। শুধু মায়ের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এ আপা, স্কুলে যাবা না আপা রে? পদ্মজা পদ্মজা পিট পিট চোখ খুলে কোনোমতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে জিজ্ঞেস করলো, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ছাড়ছিল, হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া নজরে তাকিয়ে বলল, যাইব কি? যাবে বলবি, বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়, বইয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে, তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত। তিনি পুনরায় বিছানা ছাড়তে ছাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক, আজ ঘুমাক। পূর্ণার সদ্য পা দেয়া কৈশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছে। সে গতকাল রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না। ভোরেই চলে এসেছে নানা বাড়ির কাছে, হেঁটে হেঁটে 5 মিনিট সময় লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলল, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি, কোনো অভিযোগ যেন না শুনি। আচ্ছা আম্মা। পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর, কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে। গায়ের রং কালো হতে পারে, তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না। পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে হয়, কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করে না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল, আশেপাশে নেই। পূর্ণা দ্রুত গত মাসের মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল। তখন হেমলতার দেখার আগে এক দৌড়ে ছুটে বেরিয়ে যাবে। ঘড়ির কাঁটা সকাল 10টা বাজলো। এখনো পদ্মজা ওঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়ের ঘরে প্রবেশ করলো। বিশাল বড় বিছানায় পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রৌদ্রের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মজার গায়ে 3বার ফু দিলেন। গুরুজনরা বলে মায়ের নজর ভালো না, এতে সন্তানের ক্ষতি হয়, তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিলেন। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় বললেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসল। সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়, সেদিন মাকে হেমলতা ডেকে তুলে। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা হেসে বললেন, না, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। হেমলতা ঢাকার কলেজে পড়েছে, তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক। তার তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তিপ্রসূন নিয়মে বড় করছে, নিয়মের মধ্যে সবকিছুর হওয়া চাই। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো। হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা খেতে বসলেই হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বলল, মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস। আচ্ছা আম্মা। পরক্ষণে বলল, আম্মা, পূর্ণা, প্রেমা আসেনি? পূর্ণা স্কুলে, প্রেমা দুপুরে আসবে। আর আব্বা, আব্বা কবে আসবেন? মিনমিন করে বলল পদ্মজা। এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন, শুকনো গলায় জবাব দিলেন, খাওয়ার সময় কথা বলতে নেই। পদ্মজার চোখ দুটি জ্বলতে শুরু করলো। তার জীবনে জন্মদাতা আছে, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করেন না, কথা অব্দিও বলেন না। পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের সত্যিকারে মেয়ে না আম্মা, নাকি সন্তান হয় না বলে দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, আম্মা বলো না। হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেয়, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এইটুকুই। যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে, কখনো কোনো শব্দের নড়চড় হয়নি। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দ্রুত খাবার শেষ করে। হঠাৎ তার মনে পড়ে আজ বড়ইর আচার বানানোর কথা ছিল। সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায়। কয়েক মাস হলো গ্রামের বিদ্যুৎ এসেছে, 8 গ্রাম মিলিয়ে অন্দরপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা
অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম। সারাদিন তো বিদ্যুৎ এর নাপগন্ধও থাকে না। তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা ৩ বোন একসঙ্গে পড়তে বসে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মোড়ল বাড়ির অন্ধকার তলিয়ে যায়। ৯ বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা, আম্মা। হেমলতা ভেতরের ঘর থেকে বলছে, টর্চ নিয়ে যা। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায়। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে ঘরে ঢোকায় মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পায়। উকি দিয়ে দেখে হানিফ এসেছে। লোকটা সম্পর্কে তার সৎমামা। হানিফকে দেখে সে দৌড়ে ঘরে ঢুকে পড়ল। হানিফ চেঁচিয়ে বলল, বুবু, বাড়ি অন্ধকার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফ নাকি? হেমলতা হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ালো। হানিফ দাঁত বের করে হাসলো, বলল, হ্যাঁ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকতেই বলল, তোমার ছেলেগুলা কই? ঘরেই আছে, পড়াশোনা করে। এই অন্ধকারে পড়ে? অবাক করে বলল হানিফ। হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণে ছাড়াই অস্বস্তি হয় তার। তিনি প্রসঙ্গ এড়াতে বললে, ওদের খাবারের সময় হয়েছে, তুই খেয়ে নে। এখানে খামো না, তোমার সারা এখানে যাইতে হইব। তার উচ্চারিত শেষ বাক্যের রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতার খাবারের জন্য আলাদা ঘর রেখেছে, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা স্বাভাবিক সুরে বলল, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল। ৩ মাস হলো দেশে ফিরেছে। ৩ মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ সন্দেহ বাতিক মস্তিষ্কে মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু। আজই এই লুকোচুরির ফয়সালা করবেন তিনি। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক সলস চাতুরি করলেও সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকতে পদ্মজায় ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না কইছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে। তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা, প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো কিছু নিয়ে এইভাবে নিষেধ করে না, তাহলে এখন কেন এমন করছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার ঘরে আয়। মায়ের এমন কাট কাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে এইটুকু হয়ে গেল। পূর্ণা, প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে। পদ্মজা ধুকধুকানি হৃৎপিণ্ড নিয়ে হেমলতার দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছে। পদ্মজা পায়ের আঙুল খিচে দাঁড়িয়ে আছে। সুন্দরী, ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? হানিফ কি করেছে? পদ্মজা ফুপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন। কণ্ঠ নরম করে বলল, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি সে কতটা খারাপ। তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কি লুকাচ্ছিস? কি করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠে শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। লুটিয়ে পড়ল মায়ের পায়ে।